হ্যালো এভরিওয়ান, বৈঠকি এডুকেশনাল ইনস্টিটিউশনের অফিসিয়াল চ্যানেলে প্রত্যেককে স্বাগত জানাই। নবম দশমের ভেরিফিকেশন লিস্ট গতকাল প্রকাশিত হয়েছে এবং স্বাভাবিকভাবেই আজ থেকেই শুরু হয়ে গেছে নানান সমস্যা। অনেক ফ্রেশার্সদের দাবি জেনারেল হয়েও তাদের 58 নাম্বার থাকা সত্ত্বেও তারা ভেরিফিকেশনে ডাক পায়নি। জেনারেলদেরই বেশি দাবি এটা, এবং পাশাপাশি আরো আমরা যোগ্য চাকরিহারা শিক্ষকদের দিকে তাকালেও তাদেরও কথা যে অনেক শিক্ষকই ডাক পায়নি। অর্থাৎ একাদশ দ্বাদশের ভেরিফিকেশন লিস্টে যখন নাম আসেনি তখনও কিছুটা আশার আলো ধিকধিক করে জ্বলছিল যে হয়তো নবম দশমে নাম চলে আসবে, কিন্তু না, অনেকেরই নবম দশমেও নাম এলো না, অর্থাৎ ভেরিফিকেশন লিস্টে নাম এলো না। পাশাপাশি তো আরো বিস্তারিত অনেকগুলো ঘটনা আজকে বলবো। তার আগে একটা ছোট্ট ঘটনা দিয়ে শুরু করি। আমরা প্রত্যেকেই জানি যে আজ যুব ভারতী ক্রীড়াঙ্গনে মেসি এসেছিলেন এবং সেই নিয়ে একটা উত্তাল কাণ্ড ঘটেছে। ব্যাপারটা কি? ব্যাপারটা হলো যে মেসির সাথে যারা টিকিট কেটেছিল তারা হাজার হাজার টাকা বিনিময়ে তাকে দেখতে গিয়েছিল, কিন্তু তাকে ঠিকভাবে দেখতেই পায়নি এবং তার জন্য একটা বিশৃঙ্খল পরিবেশ তারা সৃষ্টি করেছে, মানে দর্শকরা। একটা বিষয় ভাবলে অবাক লাগে, যে রাজ্যে আমরা বসবাস করছি, যে রাজ্যের আমরা আছি, আমরা এতদিন ধরে বেড়ে উঠেছি, এক একটা প্রজন্মকে শেষ হয়ে যেতে দেখছি, শিক্ষা ব্যবস্থাটাকে শেষ হয়ে যেতে দেখছি, কিন্তু সাধারণ মানুষ সত্যই কি এগুলো নিয়ে এত বেশি মাথা ঘামায়? মনে তো হয় ঘামায় না। কারণ আমরা ঠিক এখন এমন হয়ে গেছি, যার সমস্যা সেই বোঝো, আমি এতে নেই। ঠিক তেমনটাই আজকে যদি আমরা দেখি, আন্দোলনের সময় আমরা কোনো মানুষকে দেখতে পাই না। একটা শুভ আন্দোলনে, একটা শিক্ষার দাবিতে যে আন্দোলন, চাকরির দাবিতে যে আন্দোলন, শূন্যপদ বাড়ানোর দাবিতে যে আন্দোলন, সেখানে দেখতে পাই না। কিন্তু হাজার হাজার টাকা মানুষ ব্যয় করে কোনো একজন সেলিব্রিটিকে ঠিকই দেখতে যেতে পারেন, তাতে রাজ্যের পরিস্থিতি যাই হোক না কেন। এই অবস্থায় আমরা আছি। সুতরাং সেই রাজ্যের যে কতটা ভালো হতে পারে ভবিষ্যতে, সেটা সম্পূর্ণই সন্দেহের জায়গাতেই দাঁড়িয়ে থাকে। যাই হোক, তো আজকের যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে অমৃতা সিনহা বিচারপতি তিনি কি নির্দেশ দিলেন। অর্থাৎ আমরা যদি গতকালের দিকে তাকাই, তিনি নির্দেশ দিয়েছেন একটি, সেই নির্দেশটা কি এবং এর প্রভাবটা কি করে যারা ফ্রেশার্স তাদের জীবনে নেমে আসতে পারে, পাশাপাশি যোগ্য শিক্ষকদেরও হুমকির মুখে ফেলতে পারে, কেন সেটা। প্রথমে যদি আমরা আসি যে কি নির্দেশ দিচ্ছেন বিচারপতি, দেখে নিই আমরা যে 2016 এসএসসি মামলায় ওয়েটিং লিস্টে থাকা প্রার্থীদেরও ইন্টারভিউ এর নির্দেশ হাইকোর্টের। অর্থাৎ যারা ওয়েটিং লিস্টে ছিলেন সেই সমস্ত প্রার্থীকেও 2016 যারা ওয়েটিং লিস্টে ছিলেন তারা চাকরি পাননি, তাই ফলত তাদের চাকরিটা যায়নি, কিন্তু ওয়েটিং লিস্টে তারা ছিলেন, তারা তো অযোগ্য নন, তারাও যোগ্য, মানে অযোগ্য নয় মানেই তো যোগ্যই হয় এক অর্থে। ফলত তাদেরকেও ইন্টারভিউ দিতে হবে, মানে দেওয়ার সুযোগ করে দিতে হবে। তাই যদি বিষয়টা এরকম হয় যে যে সমস্ত যোগ্য চাকরিহারা শিক্ষক তারা তো ইন্টারভিউ দিচ্ছেন এবং তাদের পরীক্ষাও দিতে হয়েছে, পাশাপাশি ফ্রেশার্সরাও পরীক্ষা দিয়েছে, তাদেরও ইন্টারভিউ চলছে, একই সাথে ইন্টারভিউ হচ্ছে, কিন্তু বিষয় একটা যে এর প্রভাব কি হতে পারে। অর্থাৎ ওয়েটিং লিস্টে থাকা প্রার্থীদেরও ইন্টারভিউ এর সুযোগ দিতে হবে, এমনটাই নির্দেশ বিচারপতির। ফলত এর প্রভাবে ফ্রেশার্স এবং যারা যোগ্য শিক্ষক দুই দলের মানুষেরাই সাফার করবেন। কম্পিটিশন আরো বেড়ে যাবে, প্রতিযোগিতা আরো বাড়ছে, তাই তো? সমাধান কি? শূন্য পদ বৃদ্ধি, একটাই সমাধান, শূন্য পদ বৃদ্ধি। শূন্য পদ যদি না বাড়ানো হয় আর কোনো অপশন নেই এখানে। আরেকটু আমরা বিস্তারিত আসি যে কি কি প্রসঙ্গগুলো উঠে এলো এবং আমরা দেখি যে 2016 ওয়েটিং লিস্টে থাকা প্রার্থীদেরও ইন্টারভিউ নির্দেশ হাইকোর্টের, মামলাকারী চাকরি প্রার্থীদের ইন্টারভিউ নেওয়ার নির্দেশ কলকাতা হাইকোর্টের। ঠিক আছে, অমৃতা সিনহা বিচারপতি এই নির্দেশ দিয়েছেন। এবার দেখবো আমরা বিচারপতি নির্দেশ দিচ্ছেন কি। আসলে বয়স পেরিয়ে যাওয়ায় যাদের ডাক হয়নি
তাদের ইন্টারভিউ নিতে হবে, অর্থাৎ বয়সের রিল্যাক্সেশন দেওয়া হয়নি যাদের, যে সমস্ত ওয়েটিং লিস্টে থাকা প্রার্থীদের, তাদেরও ইন্টারভিউ নিতে হবে। ইন্টারভিউ এর নম্বর মুখ বন্ধ খামে আদালতে জমা দিতে হবে এসএসসি কে, অর্থাৎ ইন্টারভিউ তারা যে নম্বর পাচ্ছেন সেটা একটা বন্ধ খামের মধ্যে এসএসসি জমা দেবে আদালতে। ইন্টারভিউ প্রক্রিয়া ভিডিওগ্রাফি করার বিষয়ে সিদ্ধান্ত জানাবে কমিশন। এখনো এটা সম্পূর্ণ আমরা দেখতে পাচ্ছি না যে ভিডিওগ্রাফি হচ্ছে না, কিন্তু এটার বিষয়টা সম্পূর্ণ পরবর্তীতে জানানো হবে যে এই প্রার্থীদের ভিডিওগ্রাফির করে ইন্টারভিউ হবে কিনা। এই চাকরি প্রার্থীরা পরীক্ষায় অংশ নিয়েছিলেন, নথি যাচাইও হয়েছিল। আচ্ছা, পরে জানানো হয় ইন্টারভিউ নেওয়া হবে না, কারণ তাদের বয়সের ছাড় দেওয়া হচ্ছে না, অর্থাৎ বয়স তাদের নেই আর। তারপরে আসি আমরা, তাহলে কি যে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী যোগ্যরা বয়সজনিত ছাড় পাবেন, এই পরীক্ষার্থীরা বয়সের ছাড় পাচ্ছেন না। সওয়াল মামলাকারীদের আইনজীবীর, অর্থাৎ সুপ্রিম কোর্ট শীর্ষ আদালত যে নির্দেশ দিয়েছে যে প্রত্যেক যোগ্য ক্যান্ডিডেট তাদের যেন বঞ্চিত করা না হয়, আর সেক্ষেত্রে দেখতে গেলে এনারাও যেহেতু যোগ্য, ফলত তাহলে এনাদেরকেও কোনোভাবেই বঞ্চিত করা যাবে না, কারণ 2016 প্যানেলের কোনো যোগ্য প্রার্থীকেই বঞ্চিত করা যাবে না, এমনটাই নির্দেশ সুপ্রিম কোর্টের। ফলত বয়সের ছাড় যদি যোগ্য চাকরিহারা শিক্ষকরা পেয়ে থাকেন, তাহলে এই প্রার্থীরাও দাবি করেন, কিন্তু তাদের বয়সের ছাড় না দিয়ে তাদেরকে ইন্টারভিউ বসার সুযোগ দেওয়া হচ্ছিল না। কিন্তু গতকাল যে রায় বিচারপতি অমৃতা সিনহা দিয়েছেন, সেখান থেকে এনারাও ইন্টারভিউ অংশগ্রহণ করতে পারবেন। পরবর্তীতে আমরা আসি, গত এপ্রিলে দুর্নীতির অভিযোগে সুপ্রিম কোর্টের নির্দেশে এসএসসির 2016 সালের গোটা প্যানেলই বাতিল হয়েছিল এবং চাকরি হারিয়েছিলেন প্রায় 26,000 শিক্ষক, শিক্ষিকা এবং শিক্ষক কর্মী। এটা আমরা প্রত্যেকেই জানি। এর পরবর্তীতে কি হলো সেটা দেখি আমরা। ফর্ম পূরণ, লিখিত পরীক্ষা থেকে শুরু করে নথি যাচাই প্রক্রিয়াও শেষ হয়ে গিয়েছিল, কিন্তু তারপর তাদেরকে জানানো হয় যে তাদের বয়স পেরিয়ে যাওয়ার কারণে আর ইন্টারভিউ নেওয়া হবে না। এর প্রেক্ষিতেই হাইকোর্টে মামলা দায়ের হয় এবং যথারীতি আমরা যে রায় পাচ্ছি তাদেরকে ইন্টারভিউ অংশগ্রহণ করতে দিতে হবে। এবং পাশাপাশি আরেকটি বিষয় কি, যে দাগিদের তালিকা প্রকাশ, যেরকমটা ঠিক নির্দেশ দিয়েছিল শীর্ষ আদালত, সেরকমটাই হাইকোর্টও দাগিদের তালিকা প্রকাশের নির্দেশ দিয়েছে। সুতরাং আমরা যথারীতি সমস্ত কিছুই দেখেছি, যেরকম প্রসেস চলছে, ইন্টারভিউ হচ্ছে, একাদশ দ্বাদশের এবং নবম দশমের ভেরিফিকেশন লিস্ট এসে গেল, সুতরাং খুব শীঘ্রই ইন্টারভিউ প্রক্রিয়াও শুরু হয়ে যাবে। তবে এখনো অনেকগুলো মামলার শুনানি বাকি আছে এবং তার ভিত্তিতে রায়ও বাকি আছে, এবং সর্বশেষ যেটা দেখার বিষয় যে এই যে নতুন অর্থাৎ সেকেন্ড এসএলএসটি, তার ভবিষ্যৎ হাইকোর্টের রায়ের ওপরই নির্ভর করবে। ফলত সেটা কি হয় সেটা তো আমাদের দেখতে হবেই, আমাদের তার সেদিকে নজর থাকবে। তবে যে সমস্ত প্রার্থীরা নবম দশমের ভেরিফিকেশন লিস্টে যাদের নাম এসেছে, আমি তাদের জন্য বলবো, অনেক মোটামুটি ফ্রেশার্স, একদম যেরকম একাদশ দ্বাদশের সংখ্যাটা একেবারেই ছিল না বলতে গেলে, সেই তুলনায় ফ্রেশার্সদের মোটামুটি কিছু নাম এসেছে, যেরকম ক্যাটেগরি ভিত্তিক দেখলে নাম এসেছে। ইডব্লিউএস তো কিছু বলারই নেই, যেখানে জেনারেল 58 পেয়েও ডাক পায়নি, সেখানে ইডব্লিউএস ফিমেল 21 পেয়েও ডাক পেয়েছে। ফলত এরকম বিভেদ বৈষম্য আমরা সচরাচর দেখেই থাকি। এবার সেই সীমা তো ছাড়িয়ে গেল, এসসি এসটির ক্ষেত্রে দেখতামই, কিন্তু সেই সীমা ছাড়িয়ে এখন ইডব্লিউএস এর দিকে চলে গেছে। যথারীতি যাই হোক, যাই বিষয়টা হয়ে থাকুক, এটা আমারও হাতে নেই, আপনারও হাতে নেই, কিন্তু যারা ডাক পেয়েছেন বা যারা ডাক পেয়েছো, অন্তত তারা এই জায়গায় এসে এত কম্পিটিশনের মধ্যে এত সমস্যামূলক একটা জায়গা থেকে ডাক পেয়েছো, তারা অন্তত আর নিরাশ করো না নিজের পরিবারকে। তারা ভালোভাবে ইন্টারভিউয়ের প্রস্তুতিটা নাও, অন্তত ওই জায়গায় গিয়ে নিজের একটা সিট যেন তুমি নিয়ে আসতে পারো, সেইভাবে নিজেকে তৈরি করো। অর্থাৎ এই অবস্থায় ডাক পেয়েছো মানে সত্যই অনেক বড় ব্যাপার। নিজের ভাগ্যকেও কিছুটা হলেও অন্তত
ধন্যবাদ জানাতে হবে। তাই এই জায়গায় আসার পরে অন্তত শেষ ধাপটা, আর একটাই ধাপ বাকি আছে, সেটা হচ্ছে ইন্টারভিউ। সেই ধাপটায় নিজের নামটা যেন ওখানে তুমি লিখে দিয়ে আসতে পারো। ফলত সেই রকম ভাবে প্রস্তুতি নাও, খুব ভালো করে প্রস্তুতি নাও, এবং ইন্টারভিউর জন্য কি কি বিষয় মাথায় রাখা হবে তোমরা প্রত্যেকে জানো। বৈঠক ইনস্টিটিউশন সেই বিষয়ে তোমাদের বারে বারে বলেছে কিভাবে ডেমো দিতে হয় এবং কোন কোন বিষয়গুলো আমরা করব, কোন কোন বিষয়গুলো আমরা করব না, এবং ঠিক কোন কোন এরিয়া থেকে বেশি বেশি করে প্রশ্ন আসে, বা একাদশ দ্বাদশের ঠিক কি রকম প্রশ্ন করা হলো, এই নিয়ে প্রচুর ভিডিও তোমাদের কাছে গেছে। এবং যারা এখানে আসছো প্রতিনিয়ত, যারা ইন্টারভিউ সেশনে যুক্ত আছো, তারাও জানো সর্বতভাবে আমরা চেষ্টা করি সব রকম ভাবে সব দিক থেকে তোমাদের সাহায্য করার, যাতে এই চাকরিটা তোমারই হয়। এবং যারা পেড স্টুডেন্ট তারা যদি দেখে থাকো ভিডিওটা, তারাও জানো, এবং যারা পেড স্টুডেন্ট নয় তাদের জন্য ইউটিউবে প্রচুর ভিডিও করা হয়, ফ্রি সেশনও করা হয়। কিন্তু একটা প্রসঙ্গ আজকে না বললেই নয়, সেটা হচ্ছে ইন্টারভিউ সত্যই কোনো সিলেবাস নয়। ইন্টারভিউ নির্দিষ্ট কোনো সিলেবাস নেই, ইন্টারভিউ কি প্রশ্ন করা হয় সত্যই নেই। কিন্তু সেই জন্যই সব থেকে কেয়ারফুলি, সব থেকে প্ল্যান করে কিছু কিছু অংশ থেকে আমাদের পড়াশোনা করতে হয়। তো সেইগুলো কি আগে আলোচনা করেছি। এবং যারা পেড স্টুডেন্ট তারা নিজেরা এসে বলে যখন যে আমার 90% রেডি, আমার আর ভয় করছে না ইন্টারভিউ নিয়ে, এই কনফিডেন্স যেন তোমার মধ্যেও আসে, সেইভাবে নিজেকে তৈরি করো। আর মাথায় রাখবে কনফিডেন্স তখনই আসে বা নার্ভাসনেস তখনই কমে যখন তোমার জ্ঞানের পরিধি বা যেরকম প্রশ্ন করা হচ্ছে সেরকম প্রশ্নের মোকাবিলা তুমি করতে পারার জন্য সক্ষম হয়ে ওঠো তখনই। ফলত এইভাবে নিজেকে তৈরি করে নাও। সময় আর হাতে একেবারেই নেই, কিছুদিন পরই শুরু হয়ে যাবে ইন্টারভিউ প্রক্রিয়া। তাই এখন বারবার ডেমো প্র্যাকটিস করো, বারবার ডেমোর এরিয়ার থেকে নোট ডাউন করে পড়ো, অথবা নিজের সাবজেক্টটায় যেগুলো খুব বেসিক জিনিস সেগুলো নির্ভুল ভাবে পড়ো। নির্ভুল শব্দটা ব্যবহার করলাম কারণ যেটা জানছো সেটা সঠিকভাবে জেনে যাও, না হলে মুশকিল হয়। এছাড়াও তোমাদের আরো যদি কোনো প্রশ্ন থাকে, নিচে তো ফোন নাম্বার দেওয়াই থাকে, সেখানে ফোন করে নাও অথবা কমেন্ট করো, আমি তোমাদের উত্তর দিয়ে দেবো।